নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। এই চ্যানেল এখন থেকে নাম সুকন্যা গল্পের ফেরিওয়ালা অরিজিনালস। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত নানান স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প। গল্পটির নাম হুড়কো ভূত। লিখেছেন অমিতাভ চৌধুরী। আমার মেজ পিসিমার বাড়িতে একবার ভূতের উপদ্রব হয়েছিল। ঠিক ভূত নয়, শিবের চেলা নন্দীভিঙ্গির উৎপাত। এই উৎপাতে সারা গাঁ যেমন ভীত তেমনই বিস্মিত। ছেলেবেলার কথা বলছি, প্রায় 50 বছর আগেকার ঘটনা। আমি তখন মামা বাড়িতে থাকি। গ্রামের নাম শ্রী গৌরী। ওইখানকার স্কুলে পড়ি। আমার মামা বাড়ির ঠিক পিছনটায় ফারলং দূরে মেজ পিসিমার বাড়ি। পিসিমা সাদাসিধে ভালো মানুষ। দেব দেবী, ভূত প্রেত, সাধু সন্ন্যাসীতে অগাধ বিশ্বাস। পিসেমশাই আরো ভালো মানুষ। গ্রামের পাঠশালার গরিব মাস্টার। মাস মাইনে 12 টাকা। ছোট্ট বাড়ি, অল্প জমি, সামান্য চাকরি নিয়ে কষ্টে শিষ্টে দিন চলে। তাদের একমাত্র ছেলে আমার চাইতে 2.5 বছরের বড়। পড়াশোনার নাম নেই। টোটো করে ঘুরে বেড়ানো, গুলতি দিয়ে পাখি মারা, অদ্ভুত সব গল্প বলেন এবং চক্করি দিয়ে বাড়ির যত্রতত্র ছবি আঁকেন। ছোট্ট একতলা বাড়ি, টিনের চাল। একটি ঘরেই দরমার বেড়া দিয়ে 3 ঘর। সামনে 2 ঘরের একটিতে রাঙাদা, অন্যটিতে পিসেমা পিসেমশাই এবং পিছনে 3 দিক থেকে খোলা লম্বা ঘরে রান্না বান্না। রান্নাঘর দরমার বেড়া দিয়ে আলাদা করা। বাড়ির গাছপালা, আগাছার জঙ্গল, ছোট্ট একটা মজা পুকুরও সেই জঙ্গলের গায়ে। টানাটানির সংসার। কিন্তু এক ছেলে বলে রাঙাদার আদরের শেষ নেই, তার আবদারেরও শেষ নেই। অমুকটা চাই বলা মাত্র এনে দিতে হবে। বেচারা পিসেমশাই যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে আদুরে ছেলের আবদার মেটাতে গিয়ে তিনি জেরবার। মেজ পিসিমার বাড়িতে হঠাৎ হাজির হলেন এক সন্ন্যাসী। গায়ে লাল কাপড়, মাথায় জটা, হাতে ত্রিশূল, সাক্ষাৎ শিব। পিসিমা তো তাই ভেবেই বসলেন। সাধু বাবা বললেন, এইমাত্র কৈলাস থেকে তিনি এসেছেন, একটু আশ্রয়ের দরকার। এই গ্রামে পাপ ঢুকেছে, পাপ তাড়াতে কিছুদিন থাকতে হবে। পিসিমা তো বিশ্বাস করার জন্য বরাবরই প্রস্তুত। লম্বা প্রণাম ঠুকে সাধু বাবাকে আশ্রয় দিলেন। তাঁকে শাক ভাত ডাল খাইয়ে নিজেকে ধন্য বলে মনে করলেন। সাধু বাবা ওই বাড়িতে থেকে গেলেন। খান দান, মাঝে মাঝে দেহি ভবাতি ভিক্ষাং বলে গায়ে ঘোরেন এবং কেউ কটু কথা বললে ত্রিশূল নিয়ে তাড়া করেন। গায়ের অবিশ্বাসীরা সন্দেহের চোখে তাকায়, ভাবে কোনো ফেরারি আসামি নয় তো। সাধু সেজে গা ঢাকা দিয়ে আছে, আর বিশ্বাসীরা তো শিবজ্ঞানে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে লাগলো। সাধু বাবার কাছে আমিও যাই। তিনি আমাদের প্রায় কৈলাসের কথা শোনান। তোফা জায়গা, ওয়েদার ভালো, খাওয়া দাওয়ার কষ্ট নেই। নেহাত এক কঠিন প্রয়োজনে তাকে কৈলাস ছেড়ে আসতে হলো। পিসিমার ভাইপো বলে আমাকে অধিক স্নেহ করেন। বলেন, কিছু ভাবিস না, তোর হবে। আমার কি হবে আমি নিজেই জানি না। তবে সাধু বাবাকে পুরোপুরি অবিশ্বাসও করি না। বলা যায় না, হয়তো শিবই। নইলে সেদিন রূপসী গাছের তলা থেকে সাপ ধরে আনলো কেমন করে? সাধু বাবা মেজ পিসিমার বাড়িতে থেকে গেলেন। তাঁর আনা ভিক্ষে চাল সংসারে লাগে। তার নানা রকমের গল্প শোনান এবং মাঝে মাঝে বম বম
বলে কৈলাসের স্মৃতি রোমন্থন করেন। সাধু বাবা আমাকে আশ্বাস দিয়েছেন একদিন তিনি আমাকে কৈলাস দেখিয়ে আনবেন। আমার সোনা মামা থাকতেন বাইরে, সেবার পুজোর সময় বাড়িতে এসে সাধু বাবার খবর পেলেন। তিনি দেখেই বললেন, ভণ্ড প্রতারক। সাধু বাবাকে একদিন বাড়িতে ডেকে এনে বেশ দু চার কথা শুনিয়ে দিলেন। আমি তো ভয় মরি যদি সাপ দিয়ে ভস্ম করে ফেলেন সোনা মামাকে। সাধু বাবা কিছু মনে করলেন না, স্মিত হেসে চলে যান। সোনা মামাও ভস্ম হন না। বিশ্বাস অবিশ্বাস মিলিয়ে সাধু বাবা গ্রামে থেকে গেলেন। আর আমার মেজ মাসিমা ও পিসে মশাই শিব ঠাকুরের দয়ায় অচিরে তার ভাগ্য পরিবর্তনের অপেক্ষায় থাকেন। আগের জন্মে কি কি অপরাধের জন্য তাদের আর্থিক দুর্দশা, একথা সাধু বাবা স্মরণ করিয়ে দেন এবং আশ্বাস দেন এত বছর, এত দণ্ড, এত পল পেরিয়ে গেলে সব দুঃখ মোচন হয়ে যাবে। স্কুল ফেরত আমি মাঝে মাঝে সাধু বাবার কাছে যাই। আমার সঙ্গে এমনভাবে কথা বলেন আমি যে সাব্রষ্ট দেব শিশু। সাধু বাবা কথা বলতে বলতে কি যেন বিড়বিড় করেন। পিসিমা বলেন, মা দুর্গার সঙ্গে কথা বলছেন, হতেও পারে প্রলাপী সংলাপ। রাঙা দাদার দুষ্টুমিতে গ্রামের লোকজনেরা তিতি বিরক্ত হলেও সাধু বাবা ক্ষমাশীল। বলেন, ওটা হনুমান ছিল ক্রেতা যুগে। বাদরামি করলেও ভক্ত মানুষ, এক কথা আমারও বিশ্বাস হয়েছিল। কেননা দেখতাম রাঙাদা হনুমানের ছবি খুব ভালো আঁকতে পারেন। রাঙাদা আমায় খুব ভালোবাসতেন। অনেক সময় আমাকে তার দুঃসাহসিক অভিযানের সঙ্গী করতে চান। অন্যের নৌকা নিয়ে নদী পাড়ি কিংবা আম গাছের ডগায় উঠে পাখির ছানা ধরে আনা কিংবা পানা পুকুরে সাঁতারে এপার ওপার হওয়া তার কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমি ভীতু মানুষ, কোনোটাতেই রাজি হই না। আর যদিও বা সাহস করে সঙ্গী হতে চাই জানি তাহলে দিদিমা সোনা মামা বকবেন। ওদের ধারণা বেনুলাল বখাটে ছেলে। রাঙাদার উপর মাঝে মাঝে ভর হতো। ঘুমের মধ্যে বিড়বিড় করতেন। সাধু বাবা মঞ্চ পড়ে ঠান্ডা করতেন। একবার রাঙা দাদা মাঝরাত্রিরে ঘুম থেকে উঠে সামনের বড় পুকুরে ঝাঁপ দেন। পেছন পেছন ছোটেন পিসে মশাই ও সাধু বাবা। পিসে মশাই জল থেকে তাকে ধরবার চেষ্টা করেন, কিন্তু পারবেন কেন? বাকিরা জলের মধ্যে দাপাদাপি চলল। বেচারা পিসে মশাই। রাঙাদা যখন পাড়ে উঠলেন তখন চোখ বুজে শুয়ে পড়লেন ঘাটে, যেন ঘুমের মধ্যেই সব কিছু হয়েছে। অনেক দিন পর রাঙাদা আমার কানে কানে বলেন, মজা করার জন্য রাতভর সাঁতার কেটেছিলেন। সেই রাঙাদার বাড়িতে হঠাৎ শোনা গেল ভূতের উপদ্রব শুরু হয়েছে। রোজ রাত্রিরে সবাই যখন ঘুমে অচেতন তখন শোবার ঘর আর রান্নাঘরের মাঝে দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা হয়। এ পাশে লম্বা বাঁশের হুড়কো নড়তে থাকে এবং হাতে হুড়কো চেপে না ধরলে ভূত হুড়মুড় করে শোয়ার ঘরে ঢুকে পড়তে পারে। ওই লম্বা বাঁশের হুড়কো এমনিতেই নড়বড়ে, চোর আটকাবার জন্য নয়, শেয়াল কুকুর যাতে ঢুকতে না পারে সেই জন্যই। সারা গ্রামে আতঙ্ক, এমনকি ভূত প্রেতেরা সব গ্রামের রাস্তাতেই ঘুরে বেড়াতো তখন। ব্রহ্মদৈত্যী বেলগাছের ডালে বসে শাকচুন্নি বোয়াল মাছ ভাজা খাবার জন্য লম্বা হাত বাড়ায়। পেতনি বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে ভয় দেখায়। অন্ধকার, ঝোপঝাড়, ঝিঝি পোকার ডাক, হুতুম প্যাঁচার ডানা ঢাপটানি সব মিলিয়ে সব রাতেই এক ভৌতিক পরিবেশ। তার মধ্যে দু চারজন ভূতের প্রেতের বিশ্বাসী পিসিমার বাড়িতে প্রবেশ বিচিত্র নয়। গ্রামের লোকেরা আলোচনার প্রধান বিষয় হয়ে গেল ওই ভূতের উপদ্রব। হাটে মাঠে বাজারে পুকুরে ঘাটে রেল স্টেশনে আরও রং চড়িয়ে ও ফুলিয়ে ফাঁপিয়ে ওই ভূতের কাহিনী বলা হতে লাগলো। মেজ পিসিমা কিঞ্চিত ভীতু, তবে তার ভরসা সাধু বাবা। শ্মশানচারী শিব যখন বাড়িতে তখন দু চারটে ভূতের উপদ্রব তো হবেই।
ভূতের হাত থেকে বাঁচাবেনও সাধু বাবা, সুতরাং ভয় কিসের? বেচারা ভালো মানুষ পিসে মশাই, তার হয়েছে মুশকিল। রোজ মাঝরাত্রিরে ওই হুড়কো ধরে তাকে দাঁড়িয়ে থাকতে হয়। একদিকে ভূত, অন্যদিকে পিসে মশাই। সাধু বাবা অবশ্য বললেন, নন্দীভিঙ্গি বড় জ্বালাচ্ছে, কৈলাসে নিয়ে যাওয়ার জন্য রাত্রিরে এসে হামলা করে। আরে বাবা, বললেই তো আর যাওয়া যায় না, কাজ ফুরোক তবে তো। বম বম! সরল বিশ্বাসী পিসিমা এসব কথা শুনে আরো নির্ভয় হয়ে গেলেন। স্বামী পুত্র সাধু বাবা নন্দীভিঙ্গির হামলা নিয়ে স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন। গ্রামের লোকেদের কৌতূহল আরো বেড়ে গেল। রোজ রাত্রে পালা করে অনেকে ওই বাড়িতে আসতে লাগলেন স্বচক্ষে ভূতের হুড়কো টানার ঘটনা দেখার জন্য। প্রথমে একটু নড়ে, শব্দ পাওয়া মাত্র ছুটে গিয়ে হুড়কো ধরে ফেলতে হয়। তারপর চলে লড়াই, খুব জোরে ধরে না রাখলে কেলেঙ্কারি। ভূত দরজা খুলে ঘরে ঢুকে পড়বে, যেন ভূতেরা অন্য কোনো রাস্তা বা দেওয়াল ফুঁড়ে আসতে পারে না। এসব ব্যাপারে নির্বিকার কেবল রাঙাদা। ভূত টুত নিয়ে তিনি মাথা ঘামান না। যখন পাশের ঘরে তুলকালাম কাণ্ড, তখন তিনি গভীর ঘুমে। পিসিমা বলেন, আমার বেনুলাল বড় ঘুম কাতুরে। ভূত দূরের কথা, বাড়িতে ডাকাত পড়লেও তার ঘুম ভাঙে না। হবেও বা, রাঙাদার যেরকম অদ্ভুত লোক, কোনো কিছু কেয়ার না করেই ঘুমিয়ে থাকতে পারে। তবে আরও একটা ব্যাপারে সবাই ভূতের আগমন সম্পর্কে স্থির নিশ্চিত হয়ে গেল। যখন হুড়কো নড়ে না, তখন বাড়ির টিনের চালে দুম দাম ঢিল পড়ে। এও যে রাগী ভূত বা শিবকে কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে নন্দীভিঙ্গি কাণ্ড, তাতে আর কোনো সন্দেহ রইল না। সাধু বাবা শোন সামনের এক ফালি বারান্দায়। তিনি সব শুনে মুচকি হাসেন এবং হঠাৎ হঠাৎ চিৎকার পারেন, বম বম! বাড়ির চারিদিকে গাঢ় অন্ধকার, বাঁশ গাছের ক্যাঁচ কোঁচ, তার মাঝখানেই বোম বোম আওয়াজ, সব মিলিয়ে গা ছমছমে ব্যাপার। এমন অবস্থায় ভূত আসতেই পারে। এক রাত্রিরে সাহস সঞ্চয় করে আমিও হাজির হলাম ভূতের আসরে। আমার তখন বয়স কতই বা হবে, 8-9। সব কিছু বিশ্বাস করার সময়, শুধু ভয় যদি সত্যি সত্যি ভূত ঘরে ঢুকে পড়ে। পরক্ষণেই ভরসা পাই সাধু বাবাকে দেখে, তিনি নিশ্চয়ই একটা কিছু বিহিত করবেন। আমি প্রথমে বললাম, রাঙাদার বিছানায় থাকবো। রাঙাদা বললেন, না না, তুই যা অন্য ঘরে, এখানে আমার অসুবিধা হবে। আমার একটু খটকা লাগলো, রাঙাদা ভূতের ব্যাপারে এত নিরুত্তাপ কেন? কিন্তু সবাই ভূতের নড়াচড়া নিয়ে এত ব্যস্ত যে রাঙাদাকে নিয়ে মাথা খারাপ আমার কারুর সময় নেই। আমি যেদিন গেলাম সেদিন একটু বাড়াবাড়ি হলো। আমার মতো আরো কয়েকজন গ্রামবাসী ছিলেন ঘরে। সেদিন হুড়কো নাড়ার সঙ্গে পিসে মশাই ছুটে গেলেন। কিন্তু এখন বাড়াবাড়ি যে পিসে মশাই আচমকা মাটিতে পড়ে গেলেন। পিসিমা সাধু বাবাকে হাঁক পেরে ডাকলেন। সাধু বাবা তার বিছানা ছাড়লেন না। গায়েরই আর একজন ছুটে গিয়ে হুড়কো ধরলেন। ভাগ্যিস ধরলেন, নয়তো ভূত দেখে মূর্ছা যেতাম। এইভাবে চলছে। সাধু বাবা, ভূত, হুড়কো টানাটানি নিয়ে গ্রামের মানুষ মেতে রইলেন। মেজো পিসিমার বাড়িতে এটা একটা স্বাভাবিক ঘটনা বলে মনে নেওয়া হলো। সবাই যে যার মতো কাজে ব্যস্ত থাকে, শুধু রাঙাদা যেন গম্ভীর। দিনের বেলা ভূত নিয়ে নানান রকম কথা তিনিও বলেন, কিন্তু রাত্রে চুপচাপ। পিসে মশাই হুড়কো ধরার জন্য তাকে ডেকে ভূতের কাছাকাছি নিয়ে আসতে পারেননি। মেজো পিসিমা অবাধ্য ছেলের ঘুম ভাঙাতে নারাজ। সব ঝক্কি পোহাতে হচ্ছে পিসে মশাইকে। ভূতের খবর রটে গেল গ্রামের বাইরে। অবশ্যই পল্লবিত হয়ে সেই খবর শুনে শিলাচর থেকে একদিন আমার বড় কাকাবাবু এসে হাজির। আমার বড় কাকাবাবু মানে রাঙাদার মামা বাবু। তিনি
পিসিমা পিসেমশাইয়ের কাছে সব কথা শুনে গুম মেরে বসে রইলেন। প্রথমেই পিসিমাকে বললেন, বুঝলে দিদি, যত গন্ডগোলের মূল ওই সাধু বাবা, ওকে বাড়ি থেকে তাড়াও, নইলে উপদ্রব কমবে না। পিসিমা জিভ কেটে বললেন, ওরে ভূপেন্দ্র, এমন কথা বলিস না, বাবা সাক্ষাৎ শিব। বড় কাকা বাবু, শিব তো এখানে কেন, ওকে শ্মশানে পাঠিয়ে দাও। পিসিমা, শ্মশানে যেতেই পারেন, কিন্তু আমার কত সৌভাগ্য বল দেখিনি, তিনি আমার বাড়িতে অন্ন গ্রহণ করছেন। বড় কাকা বাবু, নিজের অন্ন জোটে না, আবার অন্যকে অন্ন দান। তোমার বুদ্ধি শুদ্ধি কোনোদিনই হবে না। রাত্রে বড় কাকাবাবুর উপস্থিতিতে আবার ভূতের উপদ্রব হলো। সেই হুড়কো নড়া পিসেমশাইয়ের ঘরে ছুটে গিয়ে ধস্তাধস্তি, নিস্তব্ধতার মাঝখানে সাধু বাবার বম বম চিৎকার শুনতে পেল বড় কাকাবাবু। বড় কাকাবাবু সব ভালো করে দেখলেন। তিনি বরাবরই সাহসী মানুষ, ভূত প্রেতকে মনে করেন বুজরুকি। তিনি হুড়কো খুলে নিজে যেতে চাইলেন রান্নাঘরের দিকে, কিন্তু পিসিমার মিনতিতে নিরস্ত হলেন। বড় কাকাবাবু দেখলেন সবাই ব্যতিব্যস্ত, কেবল তার ভাগ্নে শ্রীমান বেনুলাল কোনো কথাটি না বলে নিজের ঘরে শুয়ে আছে। তিনি বেনু বেনু ডাকলেন, কিন্তু পিসিমা বললেন, ওকে ডাকিস না, বড় ঘুম কাতুরে, আর ভূতের ভয় ভীষণ, কেন মিছিমিছি বেচারাকে কষ্ট দেওয়া। বড় কাকাবাবু যেন আন্দাজ করলেন। পরের রাত্রিরে তিনি বললেন, বেনুর সঙ্গে এক বিছানায় আমি শোবো। রাগাদা খুব আপত্তি করলেন, কিন্তু বড় কাকাবাবু 3 ধমকে রাজি হতে হলো। দুজনে একসঙ্গে শুলেন, তবু যে কে সেই, আবার এইভাবে হুড়কোর হামলা। তবে সেই রাত্রিরে টিনের চালে ঢিল পড়ল না। বড় কাকাবাবু একটু চিন্তিত হলেন, তাহলে ব্যাপারটা কি, তার সন্দেহ কি ঠিক নয়? সাধু বাবার উপর কড়া নজর রাখলেন এবং রান্নাঘর, দরমার বেড়া, হুড়কো, রাঙা পিসিমার ঘর, তার ঘরের বেড়া ভালোভাবে পরীক্ষা করলেন। পিসিমা সব দেখি একটু বিরক্ত হলেন, কিন্তু ছোট ভাইকে কড়া করে কিছু বলতেও পারলেন না। ওদিকে বড় কাকাবাবু রাঙাদাকে বললেন, চল আমার সঙ্গে শিলচরে কয়েকদিন থেকে আসবি। রাঙাদা কিছুতেই রাজি হলো না, বললেন, অনেক কাজ আছে মামাবাবু, পরে যাবক্ষণ। বড় কাকাবাবু আর কিছু বললেন না, শুধু রাত্রে রাঙাদার সঙ্গে বিছানায় শুতে গেলেন। আগের দিনের চেয়ে একটু তফাৎ করলেন। রাঙাদাকে অন্য পাশে দিয়ে নিজে শুলেন দরজার বেড়ার দিকে, তক্তপোষটা বেড়ার গা ঘেঁষেই। ওপাশে রান্নাঘর এবং 3-4 হাত দূরে শোবার ঘর, যাওয়ার জন্য রান্নাঘরে সেই দরজা। বড় কাকাবাবু লণ্ঠন জ্বালিয়ে ঠায় বসে রইলেন বিছানায়, কড়া নজর রাঙাদার দিকে। মাঝরাত্রিরে আসে ও ঘরে। পিসিমা, পিসেমশাই ও গায়ের 2-4 জন লোক বসে, কিন্তু আশ্চর্য, হুড়কো নড়ল না। আরো অপেক্ষা, তবু নড়াচড়া নেই। সবাই যেন হতাশ হয়ে গেলেন। একটু বাদে গায়ের লোকেরা চলে গেলেন যে যার বাড়ি। পিসিমা পিসেমশাই বসে রইলেন হুড়কোর দিকে তাকিয়ে। যদি নড়ল না, এবং রাতও পুইয়ে আকাশ ফর্সা হলো। বড় কাকাবাবু রাঙাদার কান ধরে টেনে এনে হাজির করলেন পিসেমা পিসেমশাইয়ের কাছে। তারপর 2 গালে বড় 2 চড়। সবাই হতভম্ব। রাঙাদা ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন। বড় কাকাবাবু তাকেও তখন ধমক চড়লেন। আরো অবাক কাণ্ড, পিসেমশাইকে রান্নাঘরে গিয়ে দেখলেন হুড়কোর সঙ্গে বাঁধা একটা শক্ত কালো গুলি সুতো। সেই সুতো দরমার বেড়ার ফাঁক দিয়ে রাঙাদার বিছানার পাশে এক খুঁটিতে বাঁধা। বড় কাকাবাবু বললেন, এবার বুঝলে তো দিদি, ভূতটা কে? তোমার গুণধর পুত্র। আমি তো বলি সারা বাড়ি তোলপাড়, আর বেনু কি করে নিশ্চিন্তে ঘুমায়?
তোমরা যখন ভূতের অপেক্ষায় বসে থাকো তখন সে শুয়ে শুয়ে ওই কালো সুতো ধরে টান মারলেই হুড়কো নড়ে। বুড়ো বাপ ওর গায়ে জোরের সঙ্গে পারবে কেন? তোমার তো বিশ্বাস করার জন্যই বসে আছো, আর পাজিটা শুয়ে শুয়ে তোমাদের নাকাল করছে। আর তোমরা যখন হুড়কো টানাটানিতে ব্যস্ত তখন একবার অন্ধকারের বাইরে গিয়ে চালে ঢিল মেরে আবার এসে শুয়ে পড়ে, আবার ও সুতোর ক্যাড্ডানি দেখায়। দেখো, আজ রাত থেকে আর কিচ্ছু হবে না। এই দেখো, এই সেই সুতো, যত বদবুদ্ধি মাথায়। কোথায় গেল সেই হতভাগা? ততক্ষণে বাড়িতে নেই, ছুটে বাইরে। বড় কাকা বাবু সকালে ট্রেনে শিলচরে ফিরে গেলেন। রাঙাদা হেলতে দুলতে তারপরে বাড়ি এলেন। মুখের ভাবখানা এমন যেন কিছুই হয়নি। তবে সত্যি সত্যি সেদিন রাত থেকে মেজ পিসিমার বাড়িতে ভূতের উপদ্রব থেমে গেল। মেজ পিসিমা বললেন, ভূপেন্দ্র বলল বটে, সুতোটাও দেখালো, কিন্তু আমার বিশ্বাস হয় না আমার বেনুলাল এইসব করেছে। সাধু বাবা বললেন, অবিশ্বাসী নাস্তিকদের কথা বিশ্বাস রাখতে নেই। নন্দীমিঙ্গি এসছিল না, আর এখানে নয়, কালই কৈলাসে ফিরে যেতে হবে। কোনো কথা বললেন না শুধু পিসে মশাই। বহুদিন পর তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারলেন। শেষ হলো আজকের গল্প পাঠ। আমার চ্যানেলের নাম এখন থেকে সুকন্যা গল্পের ফেরিওয়ালা অরিজিনালস। এই চ্যানেলে আমি নিয়মিত গল্প পাঠ করি, আপনারা শুনবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এতে আমার গল্প পাঠের উৎসাহ বাড়বে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন।